This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তমলুকের কাউন্সিলর পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করল তৃণমূল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড পার্থসারথী মাইতি। দলবিরোধী কাজে প্ররোচনা দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর, তমলুকের চেয়ারম্যান বদল নিয়ে ক্ষোভ জানান পার্থসারথী মাইতি। আইপ্যাকের লোকেদের গায়ে বেঁধে পেটানোর নিদান দেয় কাউন্সিলর। তড়িঘড়ি পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করল তৃণমূল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তমলুকের কাউন্সিলর পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করল তৃণমূল। আইপ্যাক যদি রেজাল্ট খারাপ হয়, তার ভালো হলে দায়িত্ব তো ওনাকে সবাই সাধুবাদ জানাবে, খারাপ হলে তাহলে ওনার দায়িত্ব নিতে হবে। এই জায়গায় বলা চলবে না তখন যে তৃণমূল কংগ্রেসের এই নেতা ভোট দেয়নি, ওই নেতা ভোট দেয়নি, এইসব নোংরামি শুনবো না আমরা। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনো নেই, আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও, তোমার দায়িত্ব নিতে হবে। তুমি কিভাবে কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই, বা আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। টাকাতে কাজ চলছে, এইভাবে তৃণমূল দল চলতো না। একমাত্র উনি ওনার চঞ্চল খানার সাথে ওনার ছবি এখান থেকে মাল দিবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর নগরোন্নয়ন দপ্তর থেকে আমাদের এই তাম্রলিপ্ত পৌরসভার যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নেই, সেই মুহূর্তে পৌরসভাটাকে সমস্ত কিছু কাজকর্ম পরিচালনা করা এবং পরবর্তী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বভার সামলানোর জন্য ওরা নির্দেশ দিয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে কান ধরে উঠবোস করানোর যে ঘটনা, সেই ঘটনা এবার রিপোর্ট তলব করলো আদালত। 2 সপ্তাহের মধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে। এক্ষেত্রে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্র রিপোর্ট তলব করেছেন। আপনাদের মনে করিয়ে দিই, 10ই নভেম্বর জলপাইগুড়ির সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ে একটি সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যায় যে প্রধান শিক্ষিকাকে উঠবোস করাচ্ছেন পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, যার নাম সৈকত চট্টোপাধ্যায়। সেই মামলা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পর্যন্ত গড়ায়। বিচারপতি 2 পক্ষের বক্তব্য শোনার পর জেলা স্কুল পরিদর্শকের কাছে 2 সপ্তাহের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবার নদিয়ার শান্তিপুরের একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। সোনার আংটি চুরির অপবাদ দিয়ে এক যুবককে বেধড়ক মার তৃণমূল নেতার। গুলি করে খুনের হুমকিরও অভিযোগ। অপমানে ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা ওই যুবকের। হুমকি দেওয়ায় অভিযুক্ত 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ঘনিষ্ঠ তৃণমূল নেতা। নদিয়ার শান্তিপুরের তীব্র চাঞ্চল্য, ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। নাকি একটা জিনিস হারিয়েছে, সেটা বলছে যে সোনাগোষ হারিয়েছে, এবার আমাদের বাবা জানে না। ওই রাত 11টার সময় রাতে বাড়ি আসে। আপনার স্বামী? আমার স্বামীর কাছে আসে। কি নাম স্বামীর? অনুপ দেবনাথ। এবার এসে বলছে, অনুপ তুই এই জিনিস পেয়েছিস? কি বলছে? সোনাগোষ। তা আমাকে ওর বাবা বলছে যে না আমি দেখিনি, আমি পাইনি। তা বলছে তাহলে কাল সকালে দেখা করিস। তা ও কাল সকালে দেখা না করে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছে। তা বলেছি ওরাও তাকে আছে। এবার তাকে থাকলে ওরা নাকি স্টেশনে গিয়েছিল, যারা ট্রেনের থেকে নামার সাথে ওরা মারতে নিয়ে গেছে সবার সামনে। হ্যাঁ, সবার সামনে। ওরা সোনাগোষের লোক পাঠিয়েছিল। ওর একটা আংটি হারিয়ে গেছে, এই ব্যাপারে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে পাড়ার যাকে সন্দেহ করা হচ্ছে সেই পাড়ার যে বাসিন্দারা বারবারির দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে বিষয়টা বসে মেটানোর চেষ্টা করছে বা মিটিয়ে দিয়েছে। আমার কাছে যেটুকু খবর আছে এই পর্যন্ত এইটুকু আমি জানি। এর সঙ্গে কোনো রাজনীতির কোনো বিষয় না, এটা রাজনীতির কোনো সম্পর্ক নেই। সমাজটা এই মুহূর্তে ক্রিমিনালদের হাতে চলে গেছে, সম্পূর্ণভাবে সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণে।
ফলে শুধু শান্তিপুর না, গোটা বাংলা জুড়ে এই অবস্থা। একটা মাপসোনায়ের যুগ চলছে, সেই মাপসোনায় যুগে এসে দাঁড়িয়ে এই সমস্ত যারা কাঠ মাফিয়া, বাগান মাফিয়া, বিভিন্ন ধরনের প্রমোটারির সঙ্গে যুক্ত এই সমস্ত লোকেরা প্রশাসনকে সাথে নিয়ে তারা দাপাদাপি করে বেড়াচ্ছে, এলাকায় এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে। তৃণমূল করার সুবাদে প্রশাসনের পুরো সমর্থন এরা পাচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গাতে যে বাহুবলী রাজনীতি, সেই বাহুবলী রাজনীতির সঙ্গে এরা যুক্ত হয়ে পড়ছে। আজ সকাল থেকে আরো একবার আমরা দেখতে পেলাম কয়লা চুরির তদন্তে ইডি তেড়ে ফুঁড়ে নেমেছে। শুধুমাত্র শহর কলকাতায় নয়, তার পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায়, বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকায় তারা বিপুল টাকা সোনার খোঁজে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে একযোগে ইডি হানায় উদ্ধার জকের ধন বলা যেতে পারে। কয়লা পাচারের পর এবার কয়লা চুরির তদন্তেও রাজ্য জুড়ে 25 জায়গায় তল্লাশি। ঝাড়খণ্ডে 18 জায়গায় ইডি হানা। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আমরা শুনেছিলাম যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে সিবিআই আদালতে জানিয়েছিল যে তারা খুব তাড়াতাড়ি, মানে যারা প্রভাবশালী রয়েছে তাদের প্রভাবশালীদের নাম সামনে আনবে এই ঘটনায়। সেই জন্যই কি তৎপরতা সকাল থেকে আমরা দেখতে পেলাম, এবং ঠিক কি তথ্য সামনে এলো এখন অবধি? দেখো, আজকে যে 25টি জায়গায় তল্লাশি চলেছে সেটা কিন্তু পুরনো মামলায় নয়, নতুন মামলায়, অর্থাৎ মূলত কয়লা চুরি এবং পাচারের অভিযোগে। এবং যে 25টি জায়গায় চলছে সেক্ষেত্রে কিন্তু বালি চুরির কায়দাতেই একই রকম ভাবে কয়লা চুরি হয়েছিল। অর্থাৎ যে সমস্ত বৈধ অবৈধ খাদান রয়েছে সেখানে যে পাস ইস্যু করা হয় কয়লা তোলার ক্ষেত্রে, সেই পাসকে জাল করে এবং একই পাস একাধিকবার ব্যবহার করে কয়লা চুরি হতো এবং সেখানেই হতো হিসাবের গরমিল। এবং আজকে বা একদিকে পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি ঝাড়খণ্ডেও কিন্তু একযোগে তল্লাশি চালানো হয়েছে। দুই রাজ্য মিলে 45 জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং দুই জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা এবং এখন পর্যন্ত প্রচুর সোনাও বাজেয়াপ্ত করতে পেরেছেন তদন্তকারীরা। মূলত কয়লা মাফিয়া যারা রয়েছে তাদের সম্পত্তি, তাদের অফিস বাড়িতে তল্লাশি চলেছে এবং এই কয়লা মাফিয়াদের মাধ্যমেই, কয়লা মাফিয়াদের মাথায় কাদের হাত রয়েছে সেখানে পৌঁছতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে এইবার কয়লা চুরির তদন্তে যে ইডি এ রাজ্যে জোর কদমে তদন্তে নামতে চলেছে সেটা এক প্রকার স্পষ্ট। যেভাবে আজকে তেড়ে ফুঁড়ে তল্লাশিতে নেমেছে এবং প্রায় 100-র বেশি অফিসার, এই রাজ্যে 100 বেশি অফিসারকে তল্লাশিতে ব্যবহার করা হয়েছে। ভিন রাজ্য থেকে উড়িষ্যা, অসম থেকেও অফিসার নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে। ফলে বড়সড় একটা যে তদন্তের গতি বাড়ানো হচ্ছে সেটা এক প্রকার স্পষ্ট। বেশ, ধন্যবাদ সুজয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে খবরে আমরা নজর রেখেছি সকাল থেকে, কয়লা চুরির তদন্তে ইডির হানা এবং সেই হানায় উদ্ধার হয়েছে বিপুল টাকা সোনা। ভালো খবর এটা, কারণ কয়লা চুরির সাথে অনেকে যুক্ত। বিশেষ করে আমি যেটা দেখেছি, এর আগে আমরা নির্বাচনের আগেও দেখেছি, তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ বা তার বাড়ির লোকজনের নাম এসেছে, কার স্ত্রীর অ্যাকাউন্টে নাকি টাকা গেছে, আমরা বিভিন্ন তথ্য প্রমাণ সেই সময় চোখের সামনে দেখেছি। তদন্ত হওয়া উচিত, শেষ পর্যন্ত হওয়া উচিত, এবং যারা অপরাধী তাদের জেলের ভিতরে যাওয়া উচিত। অনেকেই আছে, আপনি জানেন ওই এলাকার মন্ত্রী থেকে শুরু করে তাবর নেতার নাম আছে, অনেক পুলিশ অফিসারের নাম আছে, আমরা বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পেয়েছি। সেই পুলিশ অফিসারদের 2-1 জেলের ভেতরে যাওয়া দরকার, তবে পদলেহনটা কমবে। কোনো এজেন্সি ঘোরাঘুরি করলেই মানুষ বুঝতে পারেন সামনে কোনো ভোট আসছে। বাংলায় এখন এজেন্সি ঘোরাঘুরি করলেই মানুষ পরিষ্কার বুঝতে পারেন সামনে ভোট আসছে। তো এখন বিজেপি অন্য কোনোভাবে পায় না, তাই এই সংগঠন, তাদের শাখা সংগঠন, গণসংগঠন, যেগুলো জাতীয় নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, এগুলোকে ব্যবহার করছে। এবার অমুক দাবি করে বসলো যে অমুককে অমুক করতে হবে। এটা কি মানে মামার বাড়ির আবদার নাকি এগুলো? এগুলো যত বলবে বিজেপি তত জনবিচ্ছিন্ন হবে, তত বেশি করে হারবে। কোন্নগরের পর এবার বেহালায় এক বিএলও, তিনি এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার মা তেমনটাই অভিযোগ করেছেন। বেহালার এক বিএলও, যার নাম দেবশ্রী চক্রবর্তী, একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার মা, তিনি দাবি করেছেন যে অতিরিক্ত কাজের চাপ, এসআইআর এর জন্য কাজের চাপ অনেকটাই বেড়ে যায় তার, সে কারণে তিনি সেই কাজ সামলাতে পারছিলেন না, অসুস্থ হয়ে পড়েন। বেহালার একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি। প্রচুর প্রেশার। তারপরে অ্যাপ যেটা দিয়েছে সেইটা অ্যাপটা কাজই করে না। একবারে রাত্রিবেলা, মানে ওকে মাঝরাত্রি পর্যন্ত কাজ করতে হয়, রাত্রের দিকে অ্যাপটা একটু পাওয়া যায়।
তারপরে মানে যারা আসছে তারাও এত মানে বারবার করে নানা রকম ভাবে বিরক্ত করছে, সেটারও একটা প্রেশার থাকে। আবার ভবানী ভবন থেকে বলছে যে 4 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, আর ভবানী ভবন থেকে ওর যে সিনিয়র যারা তারা বলছে যে 26 তারিখের মধ্যে জমা দেবে। তখন তো ওরা আরো মাথায় হাত পড়ে গেল, তার জন্য অসুস্থ হয়ে পড়েছে। তো সেটার জন্য একটু সময় পেলে ভালো হতো। অন্যদিকে মহেশতলায় 31 নম্বর ওয়ার্ডে এনুমারেশন ফর্ম দেওয়া হয়ে গিয়েছিল। সেই ফর্ম নিতে গিয়ে বিএলও সন্তু দাস তিনি আক্রান্ত হলেন, তিনি মার খেলেন রীতিমতো। এই ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অভিযুক্তের নাম সায়ন্তন সিনহা। 31 নম্বর ওয়ার্ডে বিলি করা এনুমারেশন ফর্ম নিতে যান তিনি, বিএলও সন্তু চক্রবর্তী। তখন তার গায়ে হাত তোলেন এই সায়ন্তন সিনহা। অভিযোগ এমনটাই। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ধৃতকে। পরিচয় নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্ত যুবক বিএলওর জোর করে ছবি তুলতে যায়, বুথ লেভেল অফিসার বাধা দিলে বাদানুবাদ হয়। অভিযোগ এরপরেই বিএলওর ওপর চড়াও হয় ওই অভিযুক্ত সায়ন্তন। কলার ধরে বিএলওকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ এমনটাই, তার বুকে এবং পাজরে আঘাত লেগেছে। মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএলও। তারপর ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই কার্ড ওনাদের দেখানো হয় পরে, তা সত্ত্বেও আমাদেরকে মানতে চাইনি। আমি যখন এই আই কার্ডটা দেখিয়ে বলি আমি বুথ লেভেল অফিসার, কেন আপনাকে ফর্ম দেব, দাঁড়ান আপনার ছবি তুলবো, আমাকে আঙুল দেখিয়ে বলা হয়। তখন আমি চলে আসতে যাই, আবার ফর্মগুলো ওনার ফর্ম ওনাকে দিয়ে আমি ওনার কালেক্ট করা যেটা ছিল সেটা নিয়ে এমন সময় দৌড়ে গিয়ে দৌড়ে গিয়ে আমার পেছন থেকে আমার কলার ধরা হয়, ধরে উল্টো পাল্টা আলতু ফালতু কথা বলা হয় এবং একটা ধস্তাধস্তি সিচুয়েশন। ওখানে পড়ে থাকা ইট নিয়ে প্রায় আমাদের মারতে আসে। সহযোগিতায় আমরা নিজেদেরকে বাঁচিয়ে ওখান থেকে চলে আসি। বিএলওর যে তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে বিএলও কে সরাসরি কথা বলছে, তাহলে আমি যখন যাচাই করে দিতে পারবো তখন তো আর ওই কার্ডটা দেখার পরে তার গায়ে হাত দেওয়াটা ঠিক নয়, কাজে হস্তক্ষেপ করা ঠিক নয়। আমি ছেলেটিকে কোনোদিন কোনো পার্টি করতে দেখিনি, কিন্তু তার পরিবারের সদস্য বাবা তিনি, আমরা ছোটবেলা থেকে, আমি যদি ছোটবেলা থেকে পার্টি করি, তার বাবাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি সিপিএম পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে সামনের সারিতে থাকা লোক, এখনো পর্যন্ত সিপিএম পার্টিটাই করেন। তাহলে কাজটাকে ব্যাঘাত ঘটাবার জন্য কি এটা করা হলো, এটাই আমার এখন সন্দেহ হচ্ছে। অ্যারেস্ট হয়েছে, পুলিশের কাস্টডিতে আছে। আর এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরে নজর রাখবো, দুবাইতে এয়ার শোতে বিপত্তি, ভেঙে পড়লো ভারতের যুদ্ধ বিমান তেজস। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাবো, যখন সেই দুবাই এয়ার শোতে ভেঙে পড়ে তেজস, সেই ছবিটা বিগ বলে প্লে করতে বলবো পিসিআর কে। এই মুহূর্তে মার্ক করে আমরা দেখাচ্ছি, আরো একবার দেখুন, ঠিক মার্ক করে আমরা দেখাচ্ছি যুদ্ধ বিমান তেজস, সেটা ভেঙে পড়ছে। ভয়াবহ একটা ছবি সামনে এসেছে এবং এই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তেজস যুদ্ধ বিমান, ভারতের যুদ্ধ বিমান, যা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, তেজসের মতো এত ইম্পর্টেন্ট এয়ারক্রাফট সেটা কিভাবে ভেঙে পড়লো, কার গাফিলতিতে, কি জানা যাচ্ছে এখন অবধি? কথা বলবো আমরা শান্তের সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তেজস, সেটি একটি এয়ার শোয়ে অন্যতম ছিল। এই তেজস মহড়ার জন্য, মহড়ার আগেও যুদ্ধ বিমানটি পরীক্ষা করা হয়, তারপরেও এই এত বড় একটা দুর্ঘটনা এড়ানো যায়নি, ভেঙে পড়েছে তেজস, মৃত্যু হয়েছে পাইলটের। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরেই বাহাদুরি দেখিয়েছিল এই তেজস যুদ্ধ বিমান। উড়ি সেক্টরে JF-17 এর রেডার লক করেছিল এই তেজস। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ব্যবহার করা হয় এই তেজসকে। কথা বলবো আরো একবার সায়ন্তর সঙ্গে। সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছে। সায়ন্ত, আমরা কথা বলছিলাম, ডিটেলস দিচ্ছিলাম যে তেজস অপারেশন সিঁদুরের সময় ঠিক কি কত ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, সেখানে দাঁড়িয়ে আজকে একটা এয়ার শোতে এইভাবে ভেঙে পড়লো তেজস। কেন, কিভাবে, কি কারণ, কার গাফিলতি? দেখো, মূলত নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই তেজস যুদ্ধ বিমান ভারত। আমরা কথা বলছি শান্তর সঙ্গে। শান্তর সঙ্গে কোনো কারণে কানেকশন। শান্ত শোনা যাচ্ছে? হ্যাঁ শান্ত, প্লিজ কন্টিনিউ। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিমানটা ভেঙে পড়েনি, বিমান নিচে এসেছে, যখন মাটির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে তখন সেটাকে ভেঙে পড়েছে।
আকাশে বিমানটা ভাঙেনি, যে হাইটের নিচে চলে এসেছিল তারপরে সে উঠতে পারলো না, সেটা কোনো যান্ত্রিক গোলযোগে না পাইলট এরারে বুঝতে পারবো না। যখন এই ধরনের নেগেটিভ জি ফোর্স হয় তখন আমরা অ্যান্টি নেগেটিভ জি ফোর্সের স্যুট পরে থাকি, নইলে নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, এবং এইটার জন্য অ্যান্টি জি স্যুট পরতে হয় পাইলটদের। এই ক্ষেত্রে কেন যে লুকটা মানে ঠিক করে করতে পারলো না, উঠতে পারলো না, সেটা বিচার সাপেক্ষ। শুধু লখনৌ নয়, দিল্লি আহমেদাবাদে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। গুজরাট এটিএস এর ব্যাপক ধরপা করে সেই পর্দা ফাঁস হয়ে গিয়েছে, ষড়যন্ত্রের ছক বানচাল হয়ে গিয়েছে। লখনৌয়ে আরএসএস এর দপ্তর উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। 3 আইসিস জঙ্গিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। দিল্লি আহমেদাবাদেও আরএসএস দপ্তরে হামলার ছক বানচাল করে দেওয়া হয়। আহমেদাবাদ বাজারে বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। ধৃত 3 সন্ত্রাসবাদীর মধ্যে একজন, এই ধৃত 3 সন্ত্রাসবাদীর মধ্যে একজন ডাক্তার রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।